দেখ বৃষ্টি, একদম ফালতু কথা বলবি না। আমি ওকে একটুও পছন্দ করি না। আমার স্বামী হওয়ার কি যোগ্যতা আছে ওর? আর আমি সত্যি দেখেছি, একটু আগে ছিল ওখানে দাঁড়িয়ে। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। চল এখন হলে ঢোকা যাক, না হলে আবার পরে দেরি হয়ে যাবে। যদি আবার চোখের সামনে দুলাভাইকে দেখিস। তারপর দুজনের কথা না বাড়িয়ে সোজা পরীক্ষার হলে চলে যায়। কিন্তু জেরিনের মনে তো একটাই চিন্তা, ঘুরপাক খাচ্ছে। সে স্পষ্ট রাসেলের মতো কাউকে দেখেছে। তাহলে একটু সময়ের মাঝে কোথায় হারিয়ে গেল? নাকি তার মনের ভুল? না, কিছুতেই সে ভাবতে পারছে না। এদিকে রাসেল তো লুকিয়ে গিয়ে আল্লাহ, বড় বাচ্চা বেঁচে গেছে, আর একটু হলেই তো জেরিনের কাছে ধরা খেয়ে যেতাম। এখন যদি তার সাথে আমার সিট হয় তাহলে কি করব? এইসব ভাবতে ভাবতে রাসেল একটা মাস্ক পরে নেয়, যেন সহজেই রাসেলকে জেরিন চিনতে না পারে। ধীরে ধীরে হল রুমে চলে আসে, অনেক কষ্টে সিট খুঁজে বের করে। অবশেষে চিন্তামুক্ত হয়, কেননা জেরিনের রুমে রাসেলের সিট পড়েনি। সময় হয়ে গেল পরীক্ষার। পরীক্ষা শুরু হয়ে যায়। রাসেল তো সেই খুশি, কেননা তার সব কিছুই জানা জিনিস। মনে মনে একটা রহস্যময় হাসি দিয়ে মনোযোগ দিয়ে লিখতে শুরু করে। এদিকে জেরিনেরও ভালোই কমন পড়েছে, সেও খুশি মনে পরীক্ষা দিতে থাকে। পরীক্ষার সময় শেষ হয়ে গেলে সবাই বের হয়ে আসে। তোর পরীক্ষা কেমন হলো রে? আমি তো যে পরীক্ষা দিয়েছি তাতে বিসিএস তো থাক, কোনো কিছুতেই টিকবো না। আমার ভালোই হয়েছে, আশা করি আমি বিসিএস এ টিকে যাব। আমার দেরি বিশ্বাস তুই পুলিশ ক্যাডারে টিকে যাবি, যে কোনো একটা গ্রেডে। দোয়া করিস আল্লাহ যেন তোর বলা কথা কবুল করেন। আমার যে ছোটবেলা থেকেই স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়া। এইভাবেই দুই বান্ধবী কথা বলতে বলতে বাসার দিকে যেতে থাকে। এদিকে রাসেল লুকিয়ে লুকিয়ে জেরিনকে দেখছিল। দেখতে দেখতে চোখের পলকেই হারিয়ে যায় জেরিনরা। তাই রাসেলও চলে আসে সেখান থেকে অন্য একটা নির্জন জায়গায়। নদীর ধারে একটা গাছের নিচে বসে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে রাসেল। পেটেও ক্ষুধা, কিন্তু পকেটে তেমন কোনো টাকাই নেই। চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। সেটা পেটে ক্ষুধা লেগেছে তার জন্য না। রাসেল কান্না করছে, আজকে যে বড্ড বেশি তার বাবা মার কথা মনে পড়ছে। বড্ড জানতে ইচ্ছে হচ্ছে কারা তার মা বাবা। এইসব ভাবতেছে, তখনই হঠাৎ কোথা থেকে একটা গুলির শব্দ কানে ভেসে আসে রাসেলের। তাই রাসেল গুলির শব্দটা অনুসরণ করে খুঁজতে থাকে কোথায়। অবশেষে দেখতে পায় একটা মধ্যবয়স্ক লোককে মেরে মাটিতে ফেলে রেখেছে। আশেপাশে কেউ নেই। লোকটার পেটের এক সাইড থেকে রক্ত বের হচ্ছে। রাসেল কাছে গিয়ে দেখতে পায় এখনো জ্ঞান আছে। তাই গুলি লাগার জায়গায় ব্যাগ থেকে গামছা বের করে শক্ত করে বেঁধে নিয়ে কোলে তুলে পাশের একটা হাসপাতালে নিয়ে আসে। রাস্তায় কোনো গাড়ি পায়নি, তাই কোলে করে এনেছে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, কোথায় আপনারা? তাড়াতাড়ি আসেন। রাসেলের চিৎকার শুনে ডাক্তার নার্সরা দৌড়ে চলে আসে। আর এসে ডাক্তার সজীব বলে, এই আপনি এত চিৎকার করতেছেন কেন? কি সমস্যা আপনার? দেখেন তো, এই লোকটার শরীরে গুলি লেগেছে, অনেক রক্ত বের হয়েছে। তাড়াতাড়ি কিছু করেন, না হলে এই লোকটা মারা যাবে। গুলি লেগেছে? তাহলে তো পুলিশ কেস। যান, গিয়ে আগে পুলিশ রিপোর্ট লিখে আসেন। দেখুন ডাক্তার, এখন যদি থানায় যায় তাহলে এই রোগীকে অপারেশন রুমে না, বরং থানা থেকে এসে কবরস্থানে নিয়ে যেতে হবে। দেখুন ধীরে ধীরে রোগী নিস্তেজ হয়ে যাচ্ছে। রাসেলের কথা শুনে ডাক্তার সজীব কাছে আসে আর রুগীকে দেখে চমকে ওঠে, কেননা রুগীটা আর কেউ না, তার আপন বড় ভাই। ভাইয়া, তোমার এই অবস্থা কি করে হলো? ভাইয়া শব্দটা শুনে তো সবাই অবাক। আর রাসেল তো পাথরের মতো দাঁড়িয়ে আছে ডাক্তারের কথা শুনে। এই, তোমরা দাঁড়িয়ে কেন? তাড়াতাড়ি ভাইয়াকে অপারেশন রুমে নিয়ে যাও। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। রাসেলকে উদ্দেশ্য করে বলে সজীব, তারপর দৌড়ে চলে যায়। রাসেল ভাবতেছে, কি আজব নিয়ম, তাই না? একটু আগেই বললো পুলিশে রিপোর্ট না করলে চিকিৎসা করবে না, আর তার ভাই জানতে পেরে পুলিশ রিপোর্টও করতে হলো না, কিছুই করতে হলো না। হাই রে মানুষ আমরা। রাসেল অপারেশন রুমের সামনে একটা চেয়ারে বসে আছে। 2 ঘন্টা হয়ে গেল, তবুও লোকটার কি অবস্থা জানতে পারেনি। একটু পরে দেখতে পায় ডাক্তার সজীব চিন্তা মনে নিয়ে আসছে। ডাক্তার সাহেব, রুগীর অবস্থা কি এখন? আমি অনেক সময় হলো এখানে বসে আছি, কোনো খবর পাচ্ছি না। দেখো, ভাইয়ার অবস্থা এখন অনেক খারাপ। যদি সময় মতো 3 ব্যাগ রক্ত না পাই তাহলে ভাইয়াকে বাঁচানো সম্ভব না। আমি অনেক জায়গায় খোঁজ করছি, এই গ্রুপে রক্ত এখন কোথাও নেই। ডাক্তার সজীব চোখের পানি মুছতে মুছতে বলল। এদিকে রাসেল তো আরো চিন্তায় পড়ে গেল। আজ রক্তের জন্য একটা মানুষ মারা যাবে? তখনই রাসেলের মনে পড়ে ওর তো রক্তের গ্রুপ এটাই, মনেই ছিল না। ডাক্তার সাহেব, আমি রক্ত দিতে চাই, আপনি যদি কিছু মনে না করেন। আমার রক্তের গ্রুপও ও পজিটিভ। তাহলে তো ভালোই হলো, কিন্তু আমরা তোমার থেকে বড় জোর 2 ব্যাগ রক্ত নিতে পারবো, তার বেশি নিতে পারবো না, তোমার ক্ষতি হবে। দেখুন, আমার তো এই দুনিয়ায় তেমন কেউ নেই বললেই চলে। যে আছে সেটাও মিথ্যা মায়ার বাঁধনে মোড়ানো। আর এই লোকটির পরিবার আছে, তার বেঁচে থাকাটা দরকার। তখন সে বলল, তোমাকে কি বলে যে বোঝাবো সেই ভাষা আমার নেই। তোমার মতো মানুষ যে আজ দুনিয়াতে আছে সেটা তোমাকে না দেখলে বিশ্বাস হতো না। আচ্ছা চলো আমার সাথে। তারপর ডাক্তার রাসেলকে নিয়ে একটা বেডে শুয়ে দেয়।
পাশেই পড়ে আছে সেই লোকটির নিস্তেজ দেহটি। রাসেলের শরীর থেকে রক্ত যাচ্ছে ওই লোকটার শরীরে। 2 ব্যাগ রক্ত গেলে রাসেল বুঝতে পারে তার শরীরটা দুর্বল হয়ে আসছে, শরীরের ভিতরে কি যেন কামড়াচ্ছে। এইভাবে 3 ব্যাগ রক্ত দেওয়াই সম্পূর্ণ হয়ে যায়। রাসেল অনেকটা সময় শুয়ে থাকে। এখন কেমন লাগতেছে তোমার? আর শোনো, তুমি শুয়ে থাকো, উঠলে কিন্তু মাথা ঘুরে পড়ে যাবে। কথাটা বলে ডাক্তার সজীব বাইরে চলে যায়। এদিকে রুগীর বাড়ির সবাই হাসপাতালে চলে আসে। রাসেল মনে করে সে এখন অনেকটাই সুস্থ, তাই বিছানা থেকে উঠে সামনে পা বাড়াতেই ঠাস করে মাথা ঘুরে পড়ে যায়, মানে অজ্ঞান হয়ে যায়। তখনই মিস রহিমা চৌধুরী রুমে ঢুকছিল আর রাসেলকে ধরে ফেলে। আপনারা তো আবার ভাবতেছেন এই রহিমা চৌধুরীটা আবার কে? তাহলে শুনুন, রাসেল যার জীবন বাঁচালো উনি হলেন এই দেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন, মিস্টার রায়হান চৌধুরী। আর রহিমা চৌধুরী হলেন তার স্ত্রী। সজীব, এই ছেলেটা তোমার ভাইয়ের কাছে কি করছিল আর এইভাবে অজ্ঞান হয়ে গেল কেন? ভাবি, আমি বলছিলাম না, একটা ছেলে ভাইয়ার জীবন বাঁচিয়েছে, এই ছেলেটাই সেই ছেলে। আর অতিরিক্ত রক্ত দেওয়ার কারণে অজ্ঞান হয়ে গেছে। আমি মানা করে গেছি বিছানা থেকে না উঠতে, তাও উঠে গেছে। কি বলো? আমার স্বামীর জীবন বাঁচিয়ে এখন নিজের জীবন হুমকির মুখে ঠেলে দিয়েছে। যাও তাড়াতাড়ি চিকিৎসা করো, না হলে সমস্যা হবে। তারপর ডাক্তার সজীব রাসেলকে স্যালাইন সাথে ঘুমের ইঞ্জেকশন দিয়ে রাখে। এদিকে জেরিনের কেন জানি ভালো লাগতেছে না কোনো কিছুই, শুধু বারবার রাসেলের কথাই মনে পড়ছে। দেখতে দেখতে সকাল হয়ে যায়। রায়হান চৌধুরীর জ্ঞান ফিরেছে, কিন্তু রাসেলের জ্ঞান ফিরলেও ঘুম এখনো ভাঙেনি। রায়হান চৌধুরী বলল, এই রহিমা, এই ছেলেটাকে, আর আমি এখানে আসলাম কি করে? আমার তো স্বর্গের টিকিট হয়ে গিয়েছিল। রহিমা বলল, এই ছেলেটাই তোমাকে হাসপাতালে এনে নিজের জীবন বাঁচিয়ে রেখে রক্ত দিয়ে তোমাকে বাঁচিয়েছে। রায়হান বলল, ও তাই নাকি? ও কে আর কোথায় থাকে সেই কথা কি জেনেছ? রহিমা বলল, না, এই ছেলের সাথে তো কথাই বলা হয়নি। দুর্বল থাকার কারণে ঘুমের ইঞ্জেকশন দিয়ে রেখেছিল, এখন ঘুমাচ্ছে। একটু পর রাসেলের ঘুম ভেঙে যায়। একটু একটু করে চোখ মেলে দেখে রুমে সেই লোকটা আর একটা মধ্যবয়সী একটা মহিলা। বাবা, তোমার ঘুম কেমন হলো আর এখন শরীরটা কেমন লাগছে? রাসেল বলল, কালকের থেকে আজকে একটু ভালো লাগছে। কিছু মনে করবেন না, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। রহিমা বলল, এতে মনে করার কি আছে? আর তুমি তোমার ছেলের মতোই, আর তুমি যাকে বাঁচালে আমি তার স্ত্রী। আচ্ছা বাবা, তোমার নাম কি? কোথায় থাকো? আমার নাম রাসেল। আমি এখানে থাকি না, থাকি সিরাজগঞ্জ জেলায়। এখানে একটা কাজে এসেছিলাম। আমি যখন নদীর ধারে বসেছিলাম তখন আঙ্কেলকে এই অবস্থায় দেখতে পাই। রায়হান বলল, ও আচ্ছা, আর বলো না, কালকে সন্ত্রাসীরা হামলা করেছিল। টাকাওয়ালাদের তো শত্রুর অভাব নেই। রহিমা বলল, সত্যি বাবা, তোমার মা অনেক ভাগ্যবতী যে তোমার মতো একটা ছেলেকে গর্ভে ধারণ করেছে। রাসেল মা কথাটা শুনেই মন খারাপ করে ফেলে। কি করে বলবে যে সে এতিম? এই দুনিয়ায় তার বাবা মা আছে কিনা সেটাও জানে না। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি চলে যাব। কালকে যেতাম, সেখানে দেরি হয়ে গেল। সে কি বাবা, তুমি আমাদের বাড়িতে কয়েকদিন থেকে তারপরে যাবে? সেটা সম্ভব না, আমার গ্রামে অনেক কাজ পড়ে আছে, আমাকে যেতেই হবে। আচ্ছা, এই টাকাগুলো রাখো, তোমার কাজে লাগবে। যেহেতু থাকবে না সেহেতু জোর তো আর করতে পারবো না। রাসেলের দিকে কিছু টাকা এগিয়ে দিয়ে বলল রহিমা চৌধুরী। এইটা কি বলছেন? উপকার করেছি তার জন্য টাকা দিচ্ছেন? টাকা দিয়ে ছোট করবেন না, ধন্যবাদ। বাই, ভালো থাকবেন। কথাটা বলে রাসেল তার থেকে বিদায় নিয়ে চলে আসে। দোকান থেকে কিছু খেয়ে নেয়। শরীরটা খুবই দুর্বল। আস্তে আস্তে বাস স্ট্যান্ডে এসে একটা টিকিট কেটে বাসে উঠে বসে পড়ে। তুমি কেন ওকে টাকা দিতে গেলে বলো? ছেলেটা কি সত্যি রাগ করেছে আমার উপরে? আমি কি জানি রাসেল এইটা মনে করবে? আমি তো দিয়েছিলাম টাকাটা দিয়ে ওর যেন কোনো উপকার হয়। এইভাবে অনেক কথা বলে দুইজন। রাসেলও বাড়ি চলে আসে, এসেই শুয়ে পড়ে কম্বলটা গায়ে জড়িয়ে। তার প্রায় ঘন্টাখানেক পরে জেরিনও বাড়িতে আসে। আর রুমে ঢুকেই তো জেরিনের মেজাজ গরম হয়ে যায়। কেননা রাসেল ওর বিছানায় ঘুমিয়ে আছে। খুব জোরে রাসেলের কাছে আসে বিছানা থেকে তোলার জন্য, কিন্তু কাছে এসেই ভাবে, না থাক, একটু না হয় ঘুমিয়েই আছে, তাতে কি হয়েছে? মনে হচ্ছে এই 2 দিন ঠিকমতো খাওয়া দাওয়া করেনি, কেমন শুকিয়ে গেছে। ছি, আমি এসব কি ভাবছি? ছি জেরিন, এসব ভাবলে তোর চলবে না। তোকে এই রাখালের মায়া থেকে নিজেকে বের করতেই হবে। এসব ভাবতে ভাবতে ফ্রেশ হতে চলে যায়। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। রাসেলের ওঠার কোনো নামগন্ধ নেই। তাই জেরিন ডাকার জন্য বাড়ি থেকে ভিতরে যাবে, তখনই রাসেল, এই রাসেল, আসছিস নাকি বাড়িতে, নাকি কোথাও চলে গেছিস? ভাইয়া, আপনার বন্ধু ঘুমিয়ে আছে, এখনো ওঠেনি মনে হচ্ছে। এই 2 দিন খুবই কষ্ট করেছে, কিচ্ছু খায়নি। কি বলেন ভাবি? রাসেল এই সময় ঘুমিয়ে আছে মানেটা কি? ও তো রাতের বেলায় মনে হয় মনের আনন্দে ঘুমাতে পারে না, আর আজকে সন্ধ্যার সময় ঘুমিয়ে আছে, বড় আজব। বাতাসা ভাবি, আপনি তো পরীক্ষা দিতে গেছিলেন, তা কেমন পরীক্ষা দিলেন? আর
বাড়িতে কখন আসলেন? ভাইয়া, আল্লাহর রহমতে আমার পরীক্ষা খুবই ভালো হয়েছে। আর কিছু সময় আগে এসেছি, আর এসে দেখি আপনার বন্ধু ঘুমিয়ে আছে। তা আজকে কাজে যায়নি নাকি? রাসেল কাজে যাবে মানেটা কি? ও তো বাড়িতেই ছিল না, একটা কাজের জন্য কোথাও চলে গেছিল। এরে কি বলে ফেললাম। রাসেল তো মানা করছিল মনে মনে। কি, 2 দিন বাড়িতে ছিল না মানে? কোথায় গিয়েছিল তাহলে? এই কথা তো আমাকে একবারও বলেনি। কি করে বলবে? আপনি তো ওকে স্বামী বলে মানেনি না মনে মনে। আরে ভাবি, আমি বলছি কি আসলে ও তানভীরের সাথে কোথাও যেন একটা কাজে গেছিল। আমার কাজ থাকায় যেতে পারিনি। আচ্ছা ভাবি থাকেন, আমি গেলাম। আর আগামীকাল রাসেলকে কাজে পাঠিয়ে দিয়েন। জেরিনকে কথাটা বলে শাওন তাড়াতাড়ি চলে যায়। আর এদিকে জেরিনের মনে যে চিন্তার ছাপ পড়েছিল সেটা দূর হয়ে যায়। তানভীরের সাথে কাজে গিয়েছিল সেটা শুনে জেরিন রুমে গিয়ে দেখতে পায় রাসেল এখনো ঘুমিয়েই আছে। মাগরিবের আজান দিচ্ছে তাই গায়ে হাত রাখে ডাকে ডাকার জন্য। এই শুনছিস নাকি? তাড়াতাড়ি ওঠ, আর কত ঘুমাবি? এখন তো মাগরিবের আজান দিচ্ছে। কি হলো, উঠছিস না কেন? না, এভাবে উঠবে না। নাকি শরীর খারাপ? দেখি তো। দেখার জন্য কপালে হাত রাখে, হাত রাখতে তো লাফ দিয়ে দূরে চলে যায়, কেননা জেরিনের মনে হচ্ছিল সে কোনো অগ্নিকুণ্ডে হাত রেখেছে। এত গরম রাসেলের শরীর, জ্বরে একদম পুড়ে যাচ্ছে। হে তো দেখি জ্বরে গা পুড়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আমি কি করি? হ্যাঁ, আমি কি ওর সেবা করব? না না, হ্যাঁ আমি ওর সেবা কেন করব? হ্যাঁ, আমি তোকে দেখতেই পারি না। ও বাঁচুক আর মরুক তাতে আমার কি? কথাগুলো বলেই সেখান থেকে চলে আসে। কিছুই তো রান্না করা নেই, আর সে তো রান্না করবে না। হবু পুলিশ ক্যাডার বলে কথা। এখন তাহলে রান্না করবে কে? ভাবতে ভাবতে রাসেলকে ডাকার জন্য আবার যায়। এই ওঠ, কি পেয়েছিস? পড়ে পড়ে ঘুমাবি আর আমি বসে বসে সেটা দেখবো, তাই না? তুই জানিস না ঘরে খাবার মতো কিছুই নেই, রান্না করতে হবে। আর তুই যে পড়ে পড়ে ঘুমাচ্ছিস তাহলে রান্না করবে কে? রাসেল চিৎকার শুনে ধীরে ধীরে চোখ খুলে দেখতে পায় জেরিন চলে এসেছে, আর সে এইভাবে চিল্লাচিল্লি করতেছে। রাসেলের কথা বলতে খুব কষ্ট হচ্ছিল, তবু ধীরে ধীরে বলল, জেরিন, তুমি কখন এসেছো আর তোমার পরীক্ষা কেমন হয়েছে সেটা আগে বলো। ভালোই হয়েছে। আর তোকে আমার জন্য কষ্ট করতে হবে না, কারণ আমি জানি আমি পুলিশ ক্যাডারে টিকবই। আর আমি পুলিশ হলেই তোকে ডিভোর্স দিয়ে চলে যাব, কারণ তোর মতো রাখালের সাথে আমার যায় না। আমার স্বামী হওয়ার কোনো যোগ্যতাই তোর নেই। ডিভোর্সের কথা শুনে রাসেলের মনে হচ্ছে পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কি বলছে জেরিন? ওকে ডিভোর্স দিয়ে দিবে? এই তোমার মাথা ঠিক আছে তো? কি বলতেছো? তুমি আমাকে ডিভোর্স দিতে পারবে? কেন পারবো না বল? তোকে আমি বিয়ে করেছিলাম আমার পড়াশোনার খরচ যেন ঠেকে না থাকে তার জন্য, স্বামী হিসেবে পাশে রাখার জন্য, ধরি না। হ্যাঁ আচ্ছা, তুমি যা বলবে আমি তাই শুনবো, তবুও ডিভোর্সের কথা বইলো না। আমি তোমাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না। জেইন মনে মনে ভাবে, আরে আমি এইভাবে তোকে ডিভোর্স দিব না, এত পরিমাণে কষ্ট দিব যে তুই নিজে থেকে আমাকে ছেড়ে দিতে বাধ্য হবি। আচ্ছা, এসব কথা এখন রাখ, আমি পরে ভেবে দেখবো। আগে তো গিয়ে রান্না কর, অনেক ক্ষুধা লেগেছে। আচ্ছা ঠিক আছে, আমি তাই করতেছি। তবুও তুই এই ডিভোর্সের শব্দটা বলিও না, আমার কলিজাতে পানি থাকে না। কথাটা জেরিনকে বলেই রাসেলের জ্বর নিয়ে রান্না করতে চলে যায়। খুব কষ্ট হচ্ছে, তবুও কিছুই করার নেই, কাজ তো করতেই হবে। চোখ দিয়ে অনবরত পানি পড়তেই আছে, তবুও যেন দেখার মতো কেউ নেই। দেখতে দেখতে রাত হয়ে যায়, জেরিন খেয়ে ঘুমিয়ে যায়। রাসেল যে কিছুতেই খেতে পারলো না সেই খোঁজ একটুও নিল না। রাসেল চোখে জল নিয়েই মাটিতে বিছানা করে ঘুমিয়ে যায়, কিন্তু ঘুম যে আসতেই চাইছে না। আজকে যেন ঘুম পড়িটাও তার সাথে লুকোচুরি খেলছে। আসলেই এটা ঠিক, কষ্ট যখন আসে চারদিক থেকেই আসে। রাতে জেরিনের পানি পিপাসা পায়, তাই পানি খাওয়ার জন্য উঠেই শুনতে পায় কেউ গোঙানি করছে। জেরিন ভয় পায় ভূত মনে করে। মনের ভিতরে 1 কেজি সাহস নিয়ে খুঁজে বের করে রাসেল এমন করতেছে। রাসেল জ্বরে কাঁপতেছে। হে আল্লাহ, এ তো দেখি জ্বর আগের থেকে অনেক বেশি হয়ে গেছে। আমি কি নিষ্ঠুর দেখো, একসাথে একই ঘরে থাকি, সেই মানুষটা অসুস্থ আর আমি তাকে একটুও সাহায্য করছি না, যেখানে মনে হয় না কোনো শত্রু এমন আচরণ করতে পারবে। হ্যাঁ, আমি এখন কি করব ওর জন্য? এভাবে থাকলে তো বড় কোনো দুর্ঘটনার শিকার হতে পারে। না, হ্যাঁ আমি এসব নিয়ে এত চিন্তা কেন করতেছি? আমি তো জানি প্রচণ্ড জ্বর আসলে মাথায় পানি দিতে হয়, আর আমার ব্যাগে তো ওষুধ আছেই। জেরিন ভয়ে ভয়ে বাইরে থেকে বালতি করে পানি এনে রাসেলের মাথায় পানি ঢালতে থাকে, সাথে জলপট্টি তো আছেই। এইভাবে 1 ঘন্টা করার পরে জেরিন বুঝতে পারে এখন জ্বর একটু কমেছে, তাই পানি দেওয়া বন্ধ করে ওর ব্যাগ থেকে ওষুধ বের করে খাইয়ে দেয়। আর ঘুম আটকে না রাখতে পেরে ওর কম্বলটা রাসেলকে দিয়ে শুয়ে পড়ে। সকালে রাসেলের ঘুম ভেঙে যায়। শরীরটা দুর্বল, তবুও মনে হচ্ছে রাতের থেকে একটু ভালো লাগছে, কিন্তু কম্বলটার দিকে চোখ পড়তেই অবাক হয়। চুপি চুপি সেবা ঠিকই করবে, অথচ সামনে শুধু অবহেলা। এটার মানে আজও বুঝতে পারলাম না। তখনই জেরিনের ঘুম ভেঙে যায় আর রাসেলের কথা শুনতে পেরে যায়।
কি ভেবেছিস তোকে এমনি মরতে দিব? তা কি করে হয়? তুই যে আমার সোনার ডিম দেয়া হাঁস, তুই মরলে আমার স্বপ্ন পূরণ কে করবে?